নমস্কার সবাইকে। আজকে গুরু পূর্ণিমা এবং আমি আগের দিন বলেছিলাম যে আমরা নাটকে গুরুদেব বলে মনে করি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এবং শ্রী চৈতন্যদেবকে। কাজেই তাদের উদ্দেশ্যে আমার ভক্তি বিনম্র প্রণাম। আগের দিন যা বলছিলাম তারই প্রলম্বনে বলতে পারি যে হাস্য রস এইটি এই যে উৎপাদন কত রকমে হতে পারে তার অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, কয়েকটি তখনও দিতে পারিনি, কাজেই আজকে আবার কয়েকটি দিচ্ছি। যেমন একটি শব্দ, একটি বিশেষ শব্দকে কতভাবে উচ্চারণ করা যায় সেইটি দিয়ে হাস্যরস তৈরি করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নট্য কোম্পানি যাত্রা দলে একজন ক্ষমতাময়ী অভিনেত্রী ছিলেন। তিনি কিন্তু শুধু যে কমিক রোলই করতেন তা নয়, সিরিয়াস রোলও করতেন। তো একবার কাগজের ফুল বলে একটি যাত্রা পালা খুব নাম করেছিল। তো সেখানে ওই মহিলা উনি একটি পরিচারিকার পাঠ করেছিলেন। পরদিন আবার মুরার পুত্র মানে চন্দ্রগুপ্ত নিয়ে নাটক হবে, উনি মুরার অভিনয় করবে। তাহলে বোঝা যাচ্ছে। তো ওখানে একটি লব্জ বলি না আমরা কথায় কথায় লব্জ, সেই লব্জ ছিল সর্বনাশের মাথায় পা। এই সর্বনাশের মাথায় পা উনি উচ্চারণ করছেন। খুব যখন হাসির কথা তখন সর্বনাশের মাথায় পা। আবার যখন খুব গম্ভীর কষ্টের কথা, বলিস কি রে সর্বনাশের মাথায় পা। আবার যখন খুব উৎসাহ, তাই নাকি রে সর্বনাশের মাথায় পা। অর্থাৎ ওনার অভিনয় যত না লোকে হাসবে, ওইটি স্মরণ করে বা ওইটি লক্ষ্য করে যে এই শব্দ বন্ধগুলি টুকু উচ্চারণ করে তিনি হাসির খোরাক জোটাচ্ছেন। কয়েকদিন আগে আমি একটি নাটক দেখেছিলাম, তাতে আপনারা হয়তো অনেকে চেনেনও ডক্টর কৃষ্ণপদ দাস। কৃষ্ণ হচ্ছে আপনার অল ইন্ডিয়া টিভির ভারতীয় দূরদর্শনের আর কি এই প্রডিউসার ছিলেন, রিটায়ার করেছেন সম্প্রতি। তিনি শরৎচন্দ্রের একটি নাটকে অভিনয় করছেন। তো সেখানে বিলক্ষণ বলে একটি লব্জ ছিল তার। এই বিলক্ষণটি তিনি বিভিন্ন সিচুয়েশনে এমন ভাবে উচ্চারণ করছেন যে ওই বিলক্ষণটি উনি এলেই লোকে হাসছে। খুব গভীর বা দুঃখের ক্ষেত্রে বিলক্ষণ বলছেন, হাসির ক্ষেত্রে বিলক্ষণ বলছে, কিন্তু বিলক্ষণ এলেই লোকের মনে একটু হাসি আসছে। তো এইরকম আবার কখনো কখনো আছে জাস্ট একটা বাক্য, যেমন যেমন আপনারা যারা অজিতেশ দার নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র দেখেছেন, সে প্রেমদুল্লার নাটক, তাতে রিসেসের ঠিক পরে, ব্রেকের ঠিক পরে আবার সবাই ঢুকছে, তখন যে পরিচালক তিনি বলছেন বাবা একটা চায়ের কাপে মাছি পড়েছে। আমি বললাম চায়ের কাপে মাছি কেন? বললো 6 পয়সার চায়ে মাছি পড়বে না তো কি এরোপ্লেন পড়বে? তো এই যে কথাটা একটা জাস্ট বাক্য। আবার পরে দেখা যাচ্ছে ওই ভদ্রলোকই কিরকম করছেন, এমনি কিন্তু সিরিয়াস রোল, তিনি প্রম্পটারের রোল করছেন, কিন্তু এই প্রম্পটারের ভূমিকায় থেকে তিনি করছেন কি এই হাঁটু গেড়ে গেড়ে, যিনি নাকি অভিনেতা তার পেছনে হাঁটু গেড়ে গেড়ে যাচ্ছেন প্রম্পট করতে করতে করে একটা সিচুয়েশন। সেটা যেমন দেখা যাচ্ছে যে রোমিও জুলিয়েটে, রোমিও জুলিয়েটে সেই রোমিওর সেই বন্ধু, সে যেমন বলছে
ইফ ইউ আস্ক ফর মি টুমরো আই উইল বি দেন এ গ্রেভ ম্যান। এই যে আই উইল বি এ গ্রেভ ম্যান, তাহলে গ্রেভ একটা কি, গম্ভীর, আর একটা গ্রেভ মানে আই উইল বি এ ডেড পারসন। তাহলে এই যে একটা কথার মধ্যে অ্যাম্বিগুইটি, এই অ্যাম্বিগুইটি এনে এই হাসির মানে খোরাক তিনি তৈরি করছেন। এই একটি জাস্ট একটি কথা, যেমন এই যে আগের দিন এক ম্যাডাম, খুব সম্ভব মহুয়া ম্যাডাম, সুকুমার রায়ের কথা তুলেছিলেন। হ্যাঁ, ছোটদের জন্য যে তিনি নাটকগুলো, ওই লক্ষণের শক্তি সের, পাগলা দাশু, তারপরে আপনার অবাক জলপান, সেগুলো তো আছেই, কিন্তু বড়দের জন্য নাটক, অসাধারণ একটি নাটক হয়েছে চলচ্চিত্র চঞ্চল। সে ভবদুলাল ঢুকছে, আর ওখানে ঈশান টিশানরা সব ওদের সমীক্ষা চক্র করছে, সবাই খুব গম্ভীর, গুরু গম্ভীর পরিবেশ। ভবদুলাল এসে বলে, ও বাবা কি গরম, কি গরম। সবাই বলছে মক্ষিকা হচ্ছে বুঝি, মক্ষিকা না, সমীক্ষা। ও তাই বুঝি, আমার আবার সেই পাগলা বকুরে ছোলে বেড়াতে পাগলা বেড়াল মাথা কামড়ে দিয়েছিল না, তারপর থেকে আমার মনে থাকে না। এই যে একটা সিচুয়েশন, পিকলু গৃহনগীর একটি নাটক ছিল অনেক আগে, ফ্লু। সেখানে ফ্লুতে কি না, এখন আর মৃত্যুরাজ দেখছেন যে আর মরছে টরছে না লোকে, তখন তিনি ওই রোগদের দোষ দিচ্ছেন আর কি। তো সেই জন্য জাপানি ফ্লু আমদানি করতে হলো। সেখানে চুলকুনি তাকে বলছে, আরে তুই কি, তুই তো লোক মারবে কি, আর তোর কি আর সেই ক্ষমতা আছে? বলে, তুই লোক মারতে না পারি কিন্তু আমার ক্ষমতা দেখবে, বলে করে দিল। আর তখন সমস্ত আর যে রোগ তারা সব এমন ভাবে চুলকোতে শুরু করলো যে একটা হাসির সিচুয়েশন তৈরি হলো। তো তেমনি এইসব বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই এতে একটা এমন সিচুয়েশন তৈরি হয় যে সেখানে ওই মিড সামার নাইটস ড্রিমে যেমন, হ্যাঁ, এমন একটা চরিত্র হচ্ছে বটম। তো সেই বটম সেখানে যেমন, যেটা আমরা ইংরেজিতে বলি ক্ল্যাপস্টিক হিউমার, সেই ক্ল্যাপস্টিক হিউমার এরকম একটা চরিত্র ইয়ে করছে, অর্থাৎ একটা কথা বলবে, জাস্ট কথা বলবে আর লোকে হাততালি দেবে আর কি। তো এই যে এই ধরনের, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে পরিদের সঙ্গে, শেক্সপিয়ারের কমেডি চরিত্র, পরিদের চরিত্রে কথা হতে হতে সে গাধা হয়ে গেল। এই যে গাধা হয়ে গেল, এই গাধা হয়ে গেলে আগের দিন একজন বলেছিলেন যে মুখোশ, এই যে গাধা হয়ে গেল, এই গাধা হয়ে গেল জাস্ট এটা দেখাবে কি করে, এই চট করে এই মুখোশটা পরে নেওয়া, এই মুখোশটা পরে নেওয়াতে কিন্তু গাধা দেখা যাবে খুব সুন্দর। অথবা পার্টলি, সবটাই গাধা করবে না, শুধু ইয়েটা, মহিষটা, মাস্কটা, আর মাস্ক না দিয়েও আবার অঙ্গভঙ্গি করেও করা যায়, যেটা নাকি আমাদের মনোজ মিত্রের মেষ ও রাক্ষসে আমরা দেখেছি, যে সেখানে ওই মেষের যে চরিত্রটা সেইটা। আবার অন্যরকম সিচুয়েশন, হাসির সিচুয়েশন নয়, হাসি যারা এবং ইন্দ্রজিৎ দেখেছেন, বাদলদার, তারা দেখেছেন যে প্রথমেই আপনি নাটক দেখতে বসেছেন, হঠাৎ দেখেছে যে একটা গোলমাল, ঝগড়া, কি তার টিকিট নিয়ে কি ঝগড়া, আপনি তো বিরক্ত হবেন, অনেকে বলতে শুনেছি, যা থামতে বলুন না, থামতে বলুন না। পরে দেখা গেল সেটা নাটকের মধ্যে একটি চরিত্র, পরে নাটকেরই অংশ। তো এইভাবে সব সময় যে হাহা করে হাসতে হবে তা নয়, সিচুয়েশনটা, হাসির এরকম সিচুয়েশন তৈরি করতে হয় আর হাসির সিচুয়েশন ওইভাবে তৈরি করা। এই যেমন ইয়েতে যদি আমরা দেখি অভিজ্ঞান শকুন্তলমে, যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি জেলের সঙ্গে, রাজ শ্যালক জেলের সঙ্গে ওই ইয়েদের দারওয়ানদের বা ইয়েদের কথা হচ্ছে আর কি, কোটালদের। তো সেইখানে সে ওই তার সঙ্গে যেভাবে কথা বলছে সেগুলো হাসির নয়, কিন্তু
সেই রকম যে তুই একটা বিরাট বড় লোক, তোকে রাজা আদর করে আনতে দিয়েছে, বা এই ধরনের কথা। তো এই ইয়েতে এরকম হাসির ইয়ে আছে। তো কাজেই এইরকম অনেক আমরা সিচুয়েশন পাওয়া যায় প্রচুর। শেক্সপিয়ার তাকে একটা নাটক ধরে ধরে দেখানো যায়, আমাদের এখানেও আছে। সংস্কৃত নাটকও এরকম আছে, যে প্রকৃতপক্ষে হাসির নয়, কিন্তু অভিনেতা সেটাকে হাসির মতো করে রিলিফ দেন খুব গম্ভীর এর মধ্যে। যেমন ধরা যাক একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা সক্রেটিস বা প্লেটো, এই কারোর ওপর একটা, যেমন গ্যালিলিও গ্যালিলেই হয়েছিল তেমনি একটি নাটক হচ্ছে কারোর জীবনী নিয়ে। সক্রেটিস মারা যাচ্ছে, হেমলক জুস খেয়ে, সে তো খুব প্যাথেটিক সিন। হ্যাঁ, তাকে বলবে যে হেমলক জুস খাও, তারপরে হাঁটো, কারণ হাঁটলে পরে ওটা বেশি কাজ দেবে ইত্যাদি। প্লেটো তখন বলবে, হে শিক্ষক বা আচার্য বা লর্ড, আমার খুব দুঃখ হচ্ছে জানেন, কষ্ট হচ্ছে জানেন, যে আপনি কোনো অন্যায় না করেও হেমলক পান করে আপনাকে মরতে হচ্ছে। সক্রেটিস বলেন, তাহলে তুমি কি ভেবেছিলে আমি অন্যায় করে হেমলক খাবো? এই যে কথাটি বললেন, এটা তো একটা খুব সিরিয়াস সিন, কিন্তু সক্রেটিস যখন খুব লাইট করে বললেন প্লেটোকে কনসোল করার জন্য, তখন কিন্তু দর্শকদের মনে একটা অদ্ভুত রকম, ঠিক হাসি নয় কিন্তু হাসি হাসি ভাব, কেন, ইন অ্যাপ্রিসিয়েশন অফ সক্রেটিস দি গ্রেট। কাজে হাস্যরস শুধুমাত্র যে নিছক কমিক বা মজা করার জন্য নয়, অনেক সময় নাটকের ভেতরে গিয়ে নতুন ধরনের কথা আমদানি করা, এই হচ্ছে। এরকম অনেক বলা যায়। আজকে তো আমাদের একেবারে কনক্লুডিং সেশন, কাজে আরেকটি কথা শুধু আমি বলিনি, সেটা মানে আমাদের হাস্যরস সম্পর্কিত নয়, সেটা নাটক সম্পর্কিত। আমি বলেছিলাম, এটাকেও আপনি বলতে পারেন যে আমি হয়তো একটু হাসির কথা বলছি, যে বলেছিলাম যে সমস্ত সাহিত্য এবং সুকুমার সাহিত্য কলা সবই হচ্ছে ওই পাপি পেটকে নিয়ে, সেই রকম পাপি পেটকে নিয়ে, পেটের জন্য। ধরুন একটা, কল্পনা করে নিন একটা দৃশ্য, যে বুড়ো হয়ে গেছে একটা ক্ল্যান, একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে বৃদ্ধ মানুষটি, তার তো আর সে শিকারেও যেতে পারে না, কিছুও করতে পারে না, তাহলে তার একমাত্র কাজ কি, বাচ্চাদের সঙ্গে কথা বলা। এই বাচ্চাদের সঙ্গে কথা বলা বা পুরোনো দিনের কথা অঙ্গভঙ্গি করে দেখানো, এটাই কিন্তু নাটক। আবার সে কি করছে না, ইয়ে শেখাচ্ছে, শিকার কি করে করতে হয় শেখাচ্ছে, লাইন করে দাঁড় করালো, তখন বলছে মনে করো একটা জন্তু আসছে, জন্তুটা যখন তোমাদের দিকে আসছে তোমরা পিছিয়ে যাবে, অন্য দিক তারা এগিয়ে যাবে। এই এগিয়ে যেই গেল, তখন জন্তুটা ভয় পেয়ে যারা এগিয়ে গেল সেই দিকে যাবে, তখন তোমরা দলবদ্ধভাবে এগিয়ে আসবে, পিছিয়ে আসবে, তোমরা এগিয়ে যাবে। এই যে এগোনো পেছনো দলবদ্ধভাবে উইথ রিদম যখন হলো, এইটাই কিন্তু নাচের শুরু। আবার শিকার করতে বেরিয়েছে, শিকার করতে গিয়ে দেখছে যে রাস্তা দুটো ভাগ হয়ে গেল, তো দুটো ভাগে হয়তো 16 জন লোক, তারা 8 জন 8 জন করে দুদিকে গেল, আবার খানিকটা দূরে ভাগ হয়ে গেল 4 জন 4 জন, এই করতে করতে একা হয়ে গেল। সবাই ঠিক করে নিল যে সূর্যাস্তের আগে এই একটা কমন পয়েন্টে এসে তারা মিট করবে। এসে দেখা গেল একজন আসেনি, তখন সে কি করতে শুরু করলো, আওয়াজ করতে শুরু করলো। এই যে আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ, ও মানে গহ্বরের সামনে আওয়াজ ইত্যাদি, এই আওয়াজ মুখ তুলে নিল, এখান থেকে সঙ্গীত এলো, এবং সে মিউজিক, জন্তু জানোয়ারের আওয়াজ করে ইশারা করত যে এখানে অমুক জন্তুটি পাওয়া যাচ্ছে। তো সেইখান থেকে এই জন্তু জানোয়ার আওয়াজ থেকেই কিন্তু গান এসেছে। যেমন বলা হয়, সা হচ্ছে ময়ূরের থেকে এসছে, রে হচ্ছে গরুর থেকে এসছে, গা হচ্ছে ভেড়ার থেকে এসেছে, মা হচ্ছে সারসের থেকে এসছে, পা কোকিলের থেকে এসছে, ধা ঘোড়ার থেকে এসেছে, নি হাতির থেকে এসেছে। কাজে এইরকম ভাবে এসেছে
তারপরে এলো ছবি, ওরা ছবি দিয়ে দিয়ে যেত, তাহলে চিনতে সুবিধে হতো। ছবি মানে কি, প্রথমে দাগ, তারপরে বেঁকা দাগ, তারপরে ক্রস, তারপরে যে গোল আবিষ্কার হলো বৃত্ত, সেটি মানুষের একটি বিরাট আবিষ্কার। তা দিয়ে যে কত কিছু হলো, চাকা হলো, ইত্যাদি হলো। আর ওইদিকে আমাদের চিত্রকলাও নতুন একটি ডাইমেনশন পেল এবং আমাদের চিত্রকলা এলো। তো এইভাবে সমস্ত রকম সুকুমার কলা এবং সাহিত্য হ্যাভ ইমার্জড ফ্রম ওই পাপি পেটকে দিয়ে, মানে আমাদের সামান্য ক্ষুণ্ণবৃত্তির জন্য। আমার বোধহয় সময় হয়ে গেছে, এখানে আমি শেষ করছি। প্রফেসর বিজয়া গোস্বামী ম্যাডাম, আপনি শুরু করুন। আমি শুরু করবো এবারে? হ্যাঁ। আমি নতুন কথা কি বলবো, এই কদিন ধরে তো অনেক কথাই বলেছি, আপনারাও সবাই শুনেছেন। এখন সেগুলোর একটা ছোটখাটো একটা জিস্ট করে, আর মনোতোষদার কাছ থেকে অনেক কিছু শুনলাম। বিশেষ করে উনি প্র্যাকটিক্যাল দিকটা দেখিয়েছেন, যেটা আমার বলার মধ্যে খুব একটা আসার সুযোগ পাইনি। এই কারণে ব্যাপারটা আরো প্রাণবন্ত হয়েছে, সেজন্য আমি আরো বেশি তার প্রতি কৃতজ্ঞ। যাই হোক, আজকে গুরু পূর্ণিমা। আজকে সকাল থেকে পুরনো ছাত্রছাত্রীরা সবাই শুভেচ্ছা জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে অনলাইন। তাতে করে আমার মনে হচ্ছে যে লেখাপড়া শিখেছিলাম, হয়তো কোনো কাজে একটা লেগেছে। অন্তত এদের যদি শ্রদ্ধা আকর্ষণ করতে পারি, শ্রদ্ধা ভালোবাসা, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে। আমরা সাধারণত ওই কে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে এ নিয়ে মাথা ঘামাই। আমি মনে করি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড আমি পেয়েই গেছি। আমার ছাত্রছাত্রীরা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছে, তখনই আমি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের থেকে বড় জিনিস পেয়ে গেছি। এর থেকে বড় আর কিছু আমার প্রাপ্য নেই। এইগুলো হলো সব অন্য কথা, এবং এগুলো গম্ভীর কথা, হাসির কথা একটাও না। তো আমি চট করে দু এক কথা বলে নিচ্ছি। যেটা বলার সেটা হচ্ছে, প্রথমত আমাদের তো ভারতবর্ষে যে প্রথম যেটা আমরা পাচ্ছি অভিনয় সম্বন্ধে বা অভিনয় বস্তু সম্বন্ধে, সেটা হলো ভরতের নাট্যশাস্ত্র। সেটা এখন কবে রচিত হয়েছিল এটা কিন্তু আমরা কেউ জানি না। এর আগের দিন প্রণতোষদা কিছু বলেছিলেন এ সম্বন্ধে, কিন্তু আমাদের যেটা বিশেষ করে আমরা বলি যে একটা বিশেষ সময়ে যে রচিত হয়েছে, এরকম কথা আমরা ওই প্রাচীনকালের গ্রন্থ সম্বন্ধে একেবারেই বলতে পারি না। যেমন বৈদিক সাহিত্য, ঠিক কবে সেগুলো সৃষ্টি হয়েছে আমরা সেগুলো জানি না। সেগুলো লিপিবদ্ধ হতে শুরু করেছে সেও অনেক পরে, এবং মোটামুটি যাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ বা বিসিই, এখন তো সাধারণ যুগের আগে এরকম করেও বলা হয়। যাই হোক, অন্তত 1500 বছর আগে এগুলো লিপিবদ্ধ হতে শুরু করেছে। তার কারণ লেখা অনেক দেরিতে শুরু হয়েছে, মুখে মুখে বলাটা, যাকে ওরাল ট্র্যাডিশন বলি আমরা, সেই জিনিসটা অনেক আগে এসেছে। সেই কারণে নাট্যশাস্ত্র সম্বন্ধে আমরা ঠিক সঠিকভাবে এরকম বলতে পারি না যে কবে এটা রচনা করা হয়েছিল। এবং ভরতের নাট্যশাস্ত্র আমরা বলছি, ভরত বসে বসে লিখেছেন, ভরত বলে কোনো ব্যক্তি, এটা কিন্তু এখনো পর্যন্ত কিছু প্রমাণ করা যায় না। বইটার আকৃতি বিশাল। আমার কাছে যে এডিশনটা আছে, এইরকম আকারের চারটি খণ্ড আছে। এই চারটি খণ্ডে বিভক্ত যে বইটা, নিশ্চয়ই সেটা একজন মানুষের পক্ষে, তখন তো কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, হাতেই লিখতে হয়েছে। আর আমরা দেখেছি যে মহাভারত যখন লেখা হয়েছে, তখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কাকে ডেকেছিলেন? তার স্ক্রাইব হিসেবে, তার লিপিকার হিসেবে স্বয়ং গণেশকে। তো কাজে এত কাণ্ড করতে হয় একটা মহাভারত লিপিবদ্ধ করতে। নাট্যশাস্ত্র লিপিবদ্ধ করতে কতদিন লেগেছিল, কিভাবে হয়েছিল, সে সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানি না। তো মোটামুটি বলা হয় 200 বিসির আশেপাশে, 200 বিসি পর্যন্ত মোটামুটি ধারাবাহিকভাবে এটা রচিত হয়েছে। মানে বারে বারে দফায় দফায় বিভিন্ন যারা নাট্যশাস্ত্রকার, তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এই কাব্যের মাধ্যমে, এখন হলো এই গ্রন্থের মাধ্যমে। এখন হলে কি হয়, এখন একটা পত্রিকা বেরোয়,
পত্রিকার মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়, সেই আলোচনাটার ওপরে পরে আরো অনেকে দৃষ্টিপাত করতে পারেন, নানাভাবে বলতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। এটাও সেই রকম ভাবেই হয়েছে, কিন্তু বই যেহেতু একটা, সবগুলো বইয়ের মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে কোনটা কবে কখন কিভাবে হয়েছে এটা বলা খুব কঠিন, এবং এর মধ্যে কতগুলো প্রক্ষিপ্ত অংশ বলে প্রাচীন সময় থেকেই একটু চিহ্নিত করা হয়েছিল। যেমন এর আগে আপনারা শুনেছেন যে 8টা না 9টা রস, 8টা রস ভরত বলেছেন, কিন্তু তারপরে প্রক্ষিপ্ত অংশে শান্ত রসকে নবম রস হিসেবে নিয়ে আসা হয়েছে, এবং এটা প্রক্ষিপ্ত অংশ বলে স্বীকৃতই হচ্ছে। তার উপরে আরো অন্যান্য রস স্বীকার হয়েছে, সে প্রসঙ্গে এখনই যাচ্ছি না, আপাতত আমাদের হাস্যরস বক্তব্য। যাই হোক, তো এই ধরনের এইভাবে যে জিনিসটা তৈরি হয়েছে, এটা বলা যেতে পারে জোড়াতাড়া দিয়ে অনেক দিন লেগেছে। কেন লেগেছে? কারণ অভিনয়ের ব্যাপারটা, নাটকের ব্যাপারটা একটা ভীষণ জীবন্ত বিষয়। এটা তো শাস্ত্র নয়, এখানে প্রতি পদে একটা কিছু যোগ হচ্ছে। আমরা জানি যে ধরনের নাটক আমরা ছোটবেলায় দেখেছি, এখন নাটকের ধারা ধরন অন্যরকম পাল্টে গেছে। আমি শুধু নাটকের কথাই বলছি, যাত্রার প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। যাত্রা তো ভীষণভাবে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, সেই প্রসঙ্গে বিস্তারিত এখন বলার অত টাইম নেই। কিন্তু এটা বলতে পারি যে যাত্রাই বলুন নাটকই বলুন, তার একটা ভীষণ রকম এভলিউশন হয়েছে, তার একটা এমন ভাবে তার অগ্রগতি ঘটেছে, সেটা আগে যেমন ছিল সেরকম এখন নেই। আগে নাটক হতো কিরকম, বাংলা নাটক যেভাবে হতো আমরা শুনেছি, সেটা আমরা দেখিনি অবশ্য, যে নাটকের শুরুতে কনসার্ট বাজতো, কনসার্ট বাজতো, এবং কখনো কখনো দুটো কনসার্টও বাজতো। যদি দেখা যেত যে সব অভিনেতা অভিনেত্রীরা এসে পৌঁছতে পারেননি, বা কোনো কিছু একটা ঘাটতি রয়েছে, তখন ওই টেনে বলা হতো টেনে বাজা, এবং সেই দুটো কখনো দুটো কনসার্ট অব্দি বাজানো হতো সেই বাজনার মধ্যে দিয়ে। তারপরে যখন শুরু হতো, তখন নাটকের ভাবভঙ্গিমা, সেখানে অভিনেতা অভিনেত্রীদের কথা বলার ধরন, চলাফেরার ধরন যা ছিল, এখন কি তাই আছে? এখন সেরকম নেই। কাজে এখন যদি আমরা এই পুরোটার একটা ক্রনিকল করতে যাই, তাহলে সেখানে আমাদের এগুলো সমস্ত এসে যাবে। পুরো একটা বই যদি এই নিয়ে লিখতে যাই, এখানেও সেই রকম হয়েছে যে নতুন নতুন জিনিস এর মধ্যে ঢুকেছে। সেজন্য কত শতাব্দী ধরে নাট্যশাস্ত্র সংকলিত হয়েছে এটা সঠিকভাবে বলা যায় না, এবং এরপরে নাট্যশাস্ত্রের আরো অগ্রগতি হয়েছে কিভাবে আমরা জানি। এর আগে বলেছি ধনঞ্জয় দশরূপক, সাগর নন্দীর নাটক লক্ষণ রত্নকোষ, তারপর রামচন্দ্র গুণচন্দ্রের নাট্য দর্পণ ইত্যাদি অসংখ্য বই আছে। সেসবের মধ্যে এখন যাব না, কারণ বই নিয়ে আলোচনা করতে গেলে কথা কোনোদিনই শেষ হবে না। এখন এটা আমরা পাচ্ছি আমাদের শাস্ত্রে। আর পাশ্চাত্য জগতে আমরা দেখছি প্রধানত অ্যারিস্টটলের ব্যাপারটাই গ্রহণ করা হচ্ছে। অ্যারিস্টটল যে কথা বলছেন সেটা এখনো পর্যন্ত সেটাকে আমরা ফলো করছি, সেটা হুবহু ফলো করছি না। এখন নাটকের ধারাও অনেক বদলে গেছে। তো অ্যারিস্টটল ছিলেন প্লেটোর প্রিয় শিষ্য, আমরা জানি। 367 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্লেটোর একাডেমিতে আসেন, এবং তারপরে তিনি নিজস্ব লিসিয়াম বা একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 335 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ তার চিন্তাধারা এবং নাট্যশাস্ত্র এমনি পরবর্তীকালের যে নাট্য চিন্তাধারা এবং নাট্যশাস্ত্র তার সঙ্গে নিশ্চয়ই এক হবে না। তো তিনি বলছেন, it is possible to represent the same subject in a variety of ways. আমরা তো আগেই বলেছি যে অভিনয়ের ব্যাপারটা আসছে কখন। এই যে এক্ষুনি দাদা বলছিলেন যে বাচ্চাদের শেখানো হতো কিভাবে জন্তু জানোয়ার আক্রমণ করতে এলে তারা কি করবে, তারা কিভাবে সেটা তাদের বাধা দেবে, এইগুলো অভিনয় করে হাত পা নেড়ে বোঝানো। তো বোঝাতে গেলে তাদের সবচেয়ে সহজ হচ্ছে সেটাকে করে দেখানো। তো কিভাবে করে দেখানো যায়? যে কোনো একটি ব্যক্তি সে অন্য একটি চরিত্রের ভূমিকা অবলম্বন করে
সে পুরো ব্যাপারটা মানুষের সামনে প্রকাশ করছে। এখন অ্যারিস্টটল বলছেন কিভাবে এটা করা যায়। কেউ নিজে একটি বিশেষ চরিত্র হয়ে সেই চরিত্রের মুখ দিয়ে যেন বলছেন এইভাবে হবে, যেরকম কাব্যে আমরা দেখতে পাই। আমরা আমাদের পদ্যকাব্য বা পদ্যকাব্যেও দেখি, সেখানে বলছেন যে হোমারের এইটা ছিল পদ্ধতি, কিংবা নিজের মতন করে বলছি, কাউকে কিছু কোনো রকম ভান না করে, অথবা পুরো জিনিসটা অনেকগুলি চরিত্র নিয়ে অভিনয় করে দেখাচ্ছে। এইটাই হলো আমাদের নাটকের জায়গা। এবং এখানেই প্রধানত আমরা হাস্যরসের কথা বলছিলাম। যত রকমই গ্রন্থ হোক, হাস্যরস বাদ দিয়ে কিন্তু কখনো পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ হয় না। কারণ লোকে বলে যে ভবভূতি করুণ রসের কবি এবং ভবভূতি কাব্যে হাস্যরস নেই। কিন্তু একেবারে নেই এমন কথাও বলা যায় না। অনেক কিছু এমন এসেছে তার নাটকের মধ্যেও যেটার মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে এখন যাচ্ছি না, কারণ ভবভূতি যেহেতু খুব একটা জোভিয়াল লোক নন, তার হাসি ঠাট্টার কথা এখানে আসছে না। এখন আমরা দেখেছি যে এই যে হাস্যরসের কথা বলা হচ্ছে, এইটাকে বলা হয়েছে, এটাকে অভিনবগুপ্ত বলেছেন রঞ্জক রস, অর্থাৎ এইটা সাধারণ মানুষকে আনন্দ দেয়। এখন নাটকের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, ঠিক তো? আনন্দ মানে কি, তার যদি সেটা দেখে দুঃখের উদ্রেক হয়, সেটাও হলো আহ্লাদ, যেটাকে আমরা বলি কেবল আহ্লাদ। অর্থাৎ সেটা হলো একদম যাকে বলে আনমিক্সড ব্লিস। সেটা আমাদের দৈনন্দিন সুখ দুঃখের মতন নয়, সেটা একেবারে সম্পূর্ণ একটা অন্য স্তরে গিয়ে আমাদের সেই উপভোগ করার ক্ষমতা আসে। তো এই রস সাধারণ মানুষের, যারা লেখাপড়া তেমন শেখেনি, যেমন নারী, শিশু এবং যারা নিরক্ষর সাধারণ মানুষদের লেখাপড়া করার তখন খুব একটা অধিকার ছিল না। মেয়েদের লেখাপড়া করার অধিকার ছিল না, সে তো আপনারা জানেন। আর শিশু যারা এখনো লেখাপড়া শেখেনি, আমার মনে আছে আমি প্রথম অভিনয় দেখেছিলাম, খুব সম্ভব যেখানে শিশির ভাদুরী অভিনয় করেছিলেন তার চাণক্যের ভূমিকায়। এটা বোধহয় শেষ অভিনয় ছিল। কিছুই হয়তো বুঝিনি, কিন্তু খুব ভালো লেগেছিল। কেন ভালো লেগেছিল এটা বললে, তখন জিজ্ঞেস করলে বলতে পারতাম না, এখন তো আরোই বলতে পারবো না। তো যাই হোক, এখানে হাস্যরসটা সব মানুষকে আনন্দ দেয়, এবং সেই জন্যই সেই হাস্যরসের এখানে আমাদের উপযোগিতা রয়েছে। এবং হাস্যরসটা এমন জিনিস যেটা মানুষকে একটা শিক্ষাও দেয়। আমরা তো বলছি যে কাব্য, নাটক, এগুলো সব থেকে আমাদের শিক্ষা লাভও হয়। শিক্ষা লাভটা কিভাবে হয়? একদিকে বলা হয়েছে, যেটা অভিনবগুপ্ত প্রভৃতি যেটা বলছেন, যে এখানে তো সব দুশ্চরিত্র বদমাইশ লোকদের কথা বর্ণনা করা হয় প্রহসনের মধ্যে, বা অন্যান্য ধরনের রূপকের মধ্যে, যেমন আমরা মৃচ্ছকটিকে, সকারকে পাচ্ছি, এরকম ধরনের অনেক অনেক দুষ্ট চরিত্রকে আমরা পাই। এখন তাদের কাছ থেকে কি আমরা শিখছি? আমরা শিখছি যে এরকম হবে না, তুমি এইরকম আচরণ করবে না, বা এরকম ধরনের চিন্তা ভাবনা তুমি করবে না। এইভাবে হাস্যরসটাকে খানিকটা আমরা শিক্ষণীয় বলেও আমরা ধরে থাকি। আমরা খুব হাসির একটা যদি কিছু দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, পরে আমাদের কিন্তু মনে হয় এখান থেকে এই জিনিসটা আমরা লাভ করলাম, এই জিনিসটা আমরা জানতে পারলাম, যে এই জিনিসটা করলে এই হয়। এই ধরনের কথাগুলো আমরা কিন্তু জানতে পারি। এটা উপদেশের ব্যাপার নয়, কিন্তু এটা খানিকটা উপদেশ হয়েই যাচ্ছে। যে এটা খুব প্রাচীন যুগ থেকেই আছে, যে আনন্দের মাধ্যমে মানুষকে উপদেশও দেওয়া হচ্ছে। এর আগেও যেটা বলেছি, কান্তা সম্মিত উপদেশ, অর্থাৎ ক্রিয়া উপদেশ দিলে সেটা যেমন গ্রহণযোগ্য হয়, সেটা যেমন মধুর হয়, তেমনি ভাবে এইগুলোর মাধ্যমে সেই আনন্দ দিয়ে মানুষকে শেখানোর একটা পদ্ধতি এইভাবে আসে। এই প্রসঙ্গে বলছি, এর আগে বলেছিলাম চার্লি চ্যাপলিনের সিনেমার কথা। সেখানে খুব অল্পেতেই
হাস্যরস করুণ রসে পরিণত হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু সেই হাস্যরস যখন চলছে সেটাও কিন্তু একেবারে নির্মল হাস্যরস, একেবারে নিছক হাস্যরস। কিন্তু সেটা যে আবার কখন করুণে পরিণত হয়ে গেল সেটা আমরা বোঝার আগেই যেন ঘটে গেল। যাই হোক, এই প্রসঙ্গে খুব সংক্ষেপে যেটা বলছি যে নানান ভাবে অভিনয়ের মাধ্যমে, বেশভূষার মাধ্যমে, স্টেজ ক্রাফটের মাধ্যমে এখনো যেমন অভিনয় করা হয়, সে হাসির নাটকই হোক বা যেরকমই হোক, তখনও কিন্তু এই জিনিসটা ছিল। সে এখনকার মতন হয়তো স্টেজ ক্রাফটের এতটা উন্নতি তো ঘটেনি। আর যেটা আগের দিন মনোদোষদা বলেছেন যে চোখের যে চাউরির যে খেলা, সেইটা আমরা এখন অভিনয় করে দেখাতে পারি, কারণ সেটা দেখাবার মতো আমাদের উপায় এসেছে। সেই চরিত্রটির মুখের ওপর আলো ফেলে তার এই দৃষ্টিভঙ্গিগুলো, চক্ষুভঙ্গিগুলো আমরা অনুকরণ করে দেখাতে পারি, যেটা আগে ছিল না। তো এইভাবে যুগে যুগে তো এরকম পরিবর্তন হয়ে গেছে। তো বোধহয় সময় শেষ হয়ে এসছে, শেষ হয়ে গেছে কিনা জানি না। তো মোটামুটি এই কথা বলে আমি শেষ করব যে সবসময় আনন্দ দেওয়া এবং আনন্দ পাওয়া আমাদের উদ্দেশ্য থাকে যখন আমরা অভিনয় করি বা আমরা যখন কাব্য পাঠ করি, নাটক পড়ি। নাটকও তো আমরা পড়ি, কাজে এই সময় আমাদের সবসময় একটা আনন্দের দিক থাকে। সেই আনন্দটা ওই কেবল আহ্লাদ নাও হতে পারে, শুধুমাত্র হাসির কারণেও এটা হতে পারে। কাজে হাসিকে আমরা কিন্তু হেসে উড়িয়ে দিতে পারি না। হাসির একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আমাদের সব রকম কাব্যে, সব রকম শিল্পে। এইটা বলেই আমি শেষ করছি। এরপরে যদি আরো অন্য কথা ওঠে তখন দেখা যাবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। বেশ খুব সুন্দর একটা সেশন হলো। এবার আমরা কোশ্চেন আনসারে আসব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা একটু করে দিয়ে তারপরে আমরা কোশ্চেন আনসারে আসছি। এটা জেনারেলি সবার জন্য। একটা নতুন সেশন আমি করতে যাচ্ছি অনেকদিন পর, এটা আগে রেগুলারই হতো এগুলো। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন টেকনিক। হ্যাঁ, আগে আমি ডেটটা বলে দিই, তাহলে সুবিধা হবে। ডেট হচ্ছে জুলাই 13 তারিখ, সানডে, 9:30 থেকে 11:30। 9:30 থেকে 1 ঘন্টা থাকবে প্রোগ্রাম, তার সঙ্গে 15 মিনিট হচ্ছে কোশ্চেন আনসার। তারপরে হচ্ছে 16 তারিখ বুধবার, এটাও তাই, 60 মিনিটের প্রোগ্রাম, 15 মিনিট কোশ্চেন আনসার। তারপরে হচ্ছে 22শে জুলাই, হ্যাঁ, এই 3 দিনের প্রোগ্রাম সবাই পেয়ে যাবেন। বেসিক্যালি এটা হচ্ছে ইমোশনাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রাম। এটা একটা আমাদের পেটেন্টেড প্রোগ্রাম, যেটা বিশেষ করে পেশেন্টের রিকোয়েস্টে এটা করতে হচ্ছে। অনেক দিন ধরে অনেক পেশেন্টেরই আলাদাভাবে তো আমার প্রোগ্রাম চলতে থাকে, তো মনে হলো এটা আমাদের যারা আমাদের রেগুলার পার্টিসিপেন্ট তারাও কিছুটা জেনে নেক। এটা একটা আমেরিকান ল্যান্ডমার্ক এডুকেশনের একটা সুন্দর টেকনিক, যে পেশেন্টের জন্য বিশেষ করে এটা খুবই উপকৃত। যারা পেশেন্ট নয় তারা পেশেন্ট হওয়ার থেকে বাঁচার জন্য উপকৃত এটা। ঠিক আছে, প্রোগ্রামটা হচ্ছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন টেকনিক। ঠিক আছে, 3 দিনের ওয়ার্কশপ, সিরিয়ালি হবে, ইমোশনাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রাম। কারণ এখানে হচ্ছে রোগ ব্যাধির কারণগুলো, মানে রোগ হয় আমরা জানি অনেক কারণে, কিন্তু বেসিক কি কি কারণ থাকে সেগুলোর সঙ্গে নেগেটিভ থটের যে একটা ভূমিকা আছে সেটা, তার সঙ্গে হচ্ছে মানে আমাদের পেইনফুল মেমোরি, ফেয়ার, ফোবিয়া, এগুলোর যে ভূমিকা আছে আর কিভাবে এগুলোর থেকে বের হওয়া যায়। তো এইসব নিয়ে এই প্রোগ্রামটা আছে। যারা যারা চাবেন আগের থেকেই সবাইকে দিয়ে দেওয়া হবে। আর কিছু এখানে বলে দিচ্ছি, এটা সবাই জেনে যাবেন। 4-5 জন ভলেন্টিয়ার লাগবে, যারা হয়তো কিছু হেলথ প্রবলেম আছে সেটাকে রিকভারি করতে চায়। কোনো একটা পয়েন্টকে নিয়ে বসা, পেন পেপার নিয়ে বসা, আর একটু ড্রিঙ্কিং ওয়াটার সঙ্গে থাকলে কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি করতে পারবেন। এটা সবার জন্যই, বা আপনারা আরো লোককে শেয়ার করতে পারেন, একটা নতুন টেকনিক।
আমার মোটামুটি 2021-22 অব্দি আগে ডেইলি এই প্রোগ্রামগুলো চলতো হিলিং এর। তো এখন এটা একটু নতুন করে ভাবলাম একটা টেকনিক্যালি একটা ওয়ার্কশপ করে দিচ্ছি 3 দিনের। ওকে, ঠিক আছে। তো এখন আজকের প্রোগ্রামের জন্য আমাদের কোশ্চেন আনসার পর্বটা আগের দিনও খুব সুন্দর হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে অনেকে বলতে পারেনি, তার আগে রাখতে হয়েছে। তো আগে গতদিন যাদেরকে নেওয়া হয়নি তাদের মধ্যে 1-2 জন দিয়ে শুরু করি। আচ্ছা, দেবদাস মন্ডল স্যার। আচ্ছা, উনি আসতে থাক। প্রফেসর সোমনাথ সরকার। নমস্কার, ভালো লাগলো কদিন প্রোগ্রাম আমি সব জয়েন করতে পারিনি। আমার প্রশ্ন ছিল কিছু, হ্যালো, হ্যাঁ, সেটা হচ্ছে কি দুটো কোশ্চেন। একটা হচ্ছে কি কিছু নাটক আছে যেমন রাজশেখর বসুর যে গড্ডালিকা প্রবাহ বা অন্যান্য নাটকগুলো থ্রুআউটই হাস্যরস, তার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, সমাজের চোখ খুলে দিচ্ছে। আর কিছু আছে পূর্ণাঙ্গ নাটকের মধ্যে হাসি, মানে একটা পুরো হাস্যরসাত্মক নাটক, আমি ঢুকছি জানি হাসবো বলে ঢুকছি, আর একটা নাটকে আমি জানি হাসবো কাঁদবো সবই হবে। তো এই দুটোর মধ্যে পার্থক্য সম্বন্ধে একটু যদি বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রত্যেক নাটকের একটা ক্লাইম্যাক্স থাকে। আমিও তো নাটকের মানে এই জানি না অত, কিন্তু একসময় আমি নাটকের পোকা ছিলাম, মানে দেখতাম। আমি বিজয় তেন্ডুলকারের একটা নাটক দেখে, কমলা বলে, পদ্মভূষণ উনি কিন্তু নাটক এবং এতে, তো আমি এত মোহিত হয়েছি, মানে আমার উৎপল দত্ত বা অন্যান্য নাটকগুলো না একটা প্রোপাগান্ডা টাইপের মনে হয়েছে। মানে এখন যখন মনে হলো বিজয় তেন্ডুলকারের, হয়তো আমার বয়স হয়েছে, তো তাতে একটা শেষের সিনে একটা সাসপেন্স, একটা থমথমে ভাব, একটা সাংবাদিকের চাকরি চলে গেছে, তারপরে হো হো করে হেসে স্পটলাইট পড়লো, মানে একটা সাসপেন্স, একটা করুণা, তার চাকরি চলে গেছে, সংসার কি করে চলবে, তার শ্বশুর এসে বলছে, হাসতে হাসতে ক্লাইম্যাক্সটাতে সে বললো, হ্যাঁ পরের দিন আমি সাংবাদিক বৈঠক করবো, যার আমি চাকরি করি আর সব ফাঁস করে দেবো, আমি এখন মুক্ত হয়ে গেলাম। এই যে হাসির, যে কোনো নাটকের ক্লাইম্যাক্সে হাসির ভূমিকা, সে আসল তো নাটকের ক্লাইম্যাক্সে প্রাণ জানি আমরা, তা সেটা তো আরো ভালোভাবে যদি আপনারা বলেন। মানে সেইটা আপনি বললেন বিজয়াদি যে হাসতে হাসতে কাঁদলো, মানে একটা কোনো নাটকে তা একটু কাঁদতে কাঁদতে হাসছে, এর যে ভূমিকা ইম্পর্টেন্ট সেটা দিয়ে বলেন। দুটো আমার প্রশ্ন ছিল। আপনি বললেন কাঁদতে কাঁদতে হাসির কথা, এরকম তো অনেক জায়গাতেই রয়েছে, অনেক নাটকের মধ্যেই রয়েছে। এটা মানে বেছে বেছে এরকম বলা কঠিন, কিন্তু এটা অনেক সময় ব্যবহার করা হয়। যেটা আমি হাসির ভূমিকাতে, হাসির ক্লাইম্যাক্সের ভূমিকাতে হাসির রোলটা ক্লাইম্যাক্সে, মানে নাটকের ক্লাইম্যাক্স একটা প্রাণ আর কি, আমরা বসে থাকি যে কখন এই ক্লাইম্যাক্সটা আসবে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, সেরকম অনেক নাটকই আছে। কিন্তু নাটকের মধ্যে যেটা আপনি বলছেন যে ক্লাইম্যাক্স মানে শেষ হলো হাসি দিয়ে, এরকম অনেক নাটক আছে। ক্লাইম্যাক্স যে সবসময় শেষ তা নয়, ক্লাইম্যাক্সের পরও কিছু থাকতে পারে। কিন্তু হাসির ব্যাপারটা, হাসি দিয়ে শেষ হতে পারে, বা হাসিটা মাঝখানে থাকতে পারে, হাসিটা ছড়ানো থাকতে পারে পুরোটার মধ্যে। এটা নানা রকম ভাবেই থাকতে পারে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত আমার তো মনে হয় না। আমার তেন্ডুলকারের নাটকে মনে ছিল হাসির ভূমিকাটা ওখানে একটা দারুণ মানে ভূমিকা। আমি ক্লাইম্যাক্সে হাসির রোল অন্যান্য এক্সাম্পল আপনাদের থেকে জানতে চাইছি আর কি। হ্যাঁ, ক্লাইম্যাক্স, হাসি দিয়ে ক্লাইম্যাক্স তো হতেই পারে। একটা বড় উদাহরণই হচ্ছে, দেখুন, রবীন্দ্রনাথের চিরকুমার সভা, হাসি দিয়ে ক্লাইম্যাক্স হয়েছে। ক্লাইম্যাক্স হচ্ছে একটা উত্তুঙ্গতম ক্ষণ। এই উত্তুঙ্গতম ক্ষণ এইটে কোন জায়গাতে নির্দিষ্ট হবে, এইটে এক একটা সময় এক একটা কালে এক এক রকম ছিল। যেমন শেক্সপিয়ারের সময় সব সময়ই ছিল যে একটা যেন ভায়োলেন্ট কিছু না হলে পরে ক্লাইম্যাক্স আসবে না। আপনি দেখুন যে ওই যে ইয়েটা অথেলোতে দেখুন, যেখানে ডেসডিমোনা মারা গেল এবং তারপরে মানে মারলো আর কি ওথেলো, আই লাভ দি আই কিস দি, যদি এটা বাংলা নাটক এখনকার হতো বা যদি রবীন্দ্রনাথই লিখতেন,
তাহলে ওই লাভ দিয়ে ওই কিস দির মধ্যেই একটা প্যাথোজে ওটি শেষ হয়ে যেত, যেন একটা তারসানাই দিয়ে। কিন্তু শেক্সপিয়ারের সময় তখনকার দর্শকরা উচ্চকিত ক্লাইম্যাক্স না হলে পরে পছন্দ করতো না বলেই তারপরে আরো তিনটে মৃত্যু দৃশ্য দিয়ে সেই সেই যে ঋণ ঋণে ভাবটা সেইটা নষ্ট হয়ে গেল। তো কাজেই ক্লাইম্যাক্স আবার রবীন্দ্রনাথের অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রথম দিকে রাজা রানীতে যে একটা উচ্চকিত ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সটিকে তিনি পরিহার করে তপতিতে একটা সুন্দর সোবার ক্লাইম্যাক্স নিয়ে আসলেন। আবার আপনি দেখুন লক্ষ্য করে যে গ্রিক নাটকে সবসময় একটা সাংঘাতিক উচ্চকিত ক্লাইম্যাক্স হতো। সেই উচ্চকিত ক্লাইম্যাক্সটা এমন হতো যে রবীন্দ্রনাথ মালিনী নাটকটা যখন পাঠ করলেন তখন একজন শ্রোতা বললেন, আচ্ছা আপনার এই নাটকটা অবিকল গ্রিক নাটকের মতন। কেননা ওই গ্রিক নাটকের ওই যে উচ্চকিত, যেখানে নাকি ক্ষেমঙ্কর সুপ্রিয়কে হাতের শেকল দিয়ে ভীষণ করে মারলো, কিন্তু সেই ভদ্রলোক একটি জিনিস লক্ষ্য করেননি, যে ওইখানে রাবীন্দ্রিক ক্লাইম্যাক্স, গ্রিক ক্লাইম্যাক্স হলেও একটি রাবীন্দ্রিক ক্লাইম্যাক্স আছে। কেন না, তারপরে যেই ইয়ে করলো তখন মালিনী কিন্তু ক্ষেমঙ্করে, এই যে ক্ষেমঙ্করে বলেই এটা রাবীন্দ্রিক ক্লাইম্যাক্স হলো। বিভিন্ন সময় বিভিন্ন নাটককার ক্লাইম্যাক্সকে বিভিন্ন রকম সাজিয়েছে। আবার হাসির নাটকে হাসি দিয়ে নাটক, যেমন মধুসূদনে তো দেখি যে মধুসূদন যেন নাটকের সার্থকতা প্রমাণ করার জন্য ওই বউয়ের মুখ দিয়ে বলা হচ্ছে একেই কি বলে সভ্যতা, এই বলেই নাটক শেষ। সেখানে আমি যদি অভিনয় করাতাম তাহলে কি করে বলতাম, আমি একেই কি বলে সভ্যতা বলে ওই রকম একটা অদ্ভুত রকম একটা ইয়ে করতো আর কি। তার মধ্যে কিন্তু এই কষ্টটা নেই যে তার স্বামী, এরকম যে কষ্টটা নেই। একেই কি বলে সভ্যতা একটি আশ্চর্যের বিষয় বা কিছু অবাক করা স্টান্ড, এইরকম একটা দিয়ে আমি নাটক শেষ করাতাম। ঠিক বুলো শাহরুখের ঘাড়ে রয়েছে একটা সুন্দর গান দিয়ে বুলো শাহরুখের ঘাড়ে রোয়া, এই বলে নাটক শেষ করলেন। কাজে এইরকম ভাবে নাটক কিছুটা নাটককারীর নিজস্বের উপর নির্ভর করে, কিছুটা নাটকের সময়কালের উপরে নির্ভর করে, আর নাটকের দেশকালের উপরে তো নির্ভর করে। ধন্যবাদ। আর প্রথম প্রশ্নটার উত্তর একটু বলুন, মানে হাসির নাটক আর সম্পূর্ণ নাটক, একটা সামাজিক নাটক হচ্ছে, হাসির নাটকে তো হাসতেই গেছি আমি। হ্যাঁ, হাসির নাটক আমরা হাসতেই যাই, কেউ যেমন বুড়ো শাহরুখের ঘাড়েরও বা ইয়েতে হাসতেই যাই, কিন্তু সেখানে আমরা হাসি দিয়েই শেষ করতে হবে। কিন্তু যেটা দিদি বললেন আজকে একটি অসাধারণ কথা, যে নাটক শিক্ষা দেয়, এটা যে যাই বলুক নাটক শিক্ষা দেয়। অর্থাৎ যে নাটকে অন্ধকার দিক দেখিয়ে শেষ হয় সেখানেও যেন একটা কথা মানে অনুল্লিখিত থেকে যায়, যে মেঘ ক্ষণিকের কিন্তু চিরদিবসের সূর্য, কিংবা আধার দেখে তুই করিস নে ভয় আড়ালে, তার মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য আসে, এরকম একটা থাকে। কাজেই হাসির নাটকে আমরা হাসতে হাসতে যদি শেষ চলেও আসি, তখনও তার মনে একটা প্রশ্ন খোঁচা দিতে থাকে, যে সমাজে কি এইরকমই চলবে, সমাজে কি এইরকম জিনিসই চলবে, এইরকম একটা, এই যে মধুসূদনের নাটকের কথাই যদি বলি, তাহলে এই জিনিসই কি চলবে, এই জিনিসই কি চলা উচিত। হাসির মধ্যেও কিন্তু হাসতে হাসতে চোখে জল পেরিয়ে পড়েছে, কিন্তু মনে একটা খোঁচা জাগাচ্ছে যে এইটা কি চলবে। কাজে হাসির নাটক হাসতে হাসতে শেষ হলেও তার মধ্যে একটি শিক্ষার জিনিস থাকে। নাটক এই জন্যই বলে নাটক শিক্ষা দেয়। যত লাইট নাটকই হোক, যত ওই যে বললাম অন্ধকার নাটকই হোক, তার মধ্যে একটু শিক্ষার জিনিস থাকে। বা যদি খুব পাপ ইত্যাদি থাকে, কেমন ওই যে নিচের মহল যে সেই বিখ্যাত নাটক, তো সেইখানেও যেন এইরকম যেন না হয়, কি কষ্ট, এরকম একটা অনুভূতি আসে। ধন্যবাদ। রামকৃষ্ণ বলে গেলেন থিয়েটারে লোক শিক্ষা হয়। বলছি একটু বাকি কোশ্চেনে যাই। পূর্ব পদ্মার কিছু বলবেন? আচ্ছা, দেবদাস মন্ডল স্যার। না, এই যে হাসির নাটক দিদির এর আগেও একটি বক্তৃতা শুনেছি আমাদের,
একেবারে হাসির নাটক আমরা যেটা বলছি, আসলে হাস্যরসটাই হয়তো প্রধান, কিন্তু সেই হাস্যরসকে পুষ্টির জন্য তো অন্যান্য রসের প্রাসঙ্গিকতা থাকবে আর কি। ফলে সেই অর্থে মানে সরাসরি যদি একঘেয়েমি হাসি হয়, তাহলে সেটাও আবার মানে কতটা মানে সেই নাটক সকলের কাছে গ্রহণযোগ্যতা হবে, সেটাও নিয়ে একটা প্রশ্ন আসতে পারে আর কি। তাই এখানে তাছাড়া তো না এই প্রশ্ন বিশেষ এখানে তো এই প্রশ্নের কোনো জায়গাই নেই, কারণ এই কথা বারবারই বলা হচ্ছে যে এতগুলো যে রস রয়েছে, তারা কি সবই মেজর বা অঙ্গি রস? তার মধ্যে তো অঙ্গ রসও রয়েছে। এবং এর আগেও একটা এই নিয়ে আলোচনা হয়েছিল যে যেখানে হাস্যরস রয়েছে, সেখানে অন্য রস বা হাস্যরস অন্য রসের সঙ্গে মিশ্রিত হচ্ছে, যেমন শৃঙ্গার রসের কোনো নাটকের মধ্যেও সেখানে হাস্যরস মিশ্রিত হয়েছে শৃঙ্গারের সঙ্গে, বা যেখানে শুধুই হাস্যরস সেখানেও তো অনেক রকম অন্যান্য রসও আসে। কোনো জায়গাতেই ঠিক একঘেয়ে হবার কোনো রাস্তাই নেই। নানান ভাবে সেটাই। সেখানে বিভিন্ন রস দিয়ে পুরো নাটকটাকে একেবারে এমন ভাবে সজ্জিত করা যে মানুষের যাতে করে ওখান থেকে তার অ্যাটেনশন যাতে সরে না যায়। যেই নানা একঘেয়ে রসের হয়ে যায় তখন সমন্বিত আর করে। মানুষের দেখার উৎসাহ থাকে না। আমি চাইছি সেটাই। আগাগোড়া লোকে বসে বসে এটা দেখবে, কিন্তু কেন দেখবে? তাহলে আমরা নানান রকমের জিনিস তো দেবো। আমি কাউকে খেতে ডেকে যদি শুধু একটাই পদ তাকে খেতে দিই, সে হয়তো সেটা দিয়ে পেট ভরাবে, তার কিন্তু আর মন ভরবে না। এখানেও তেমনি ভরত তো রসের সঙ্গে তুলনাই করেছেন খাদ্যদ্রব্যের, যে অনেক রকম মশলাপাতি দিয়ে রান্না করা হয়, কিন্তু আমরা যখন খাই তখন প্রত্যেকটা মশলাকে কি আলাদা আলাদা করে আমরা করতে পারি, উপলব্ধি করতে পারি? যদি পারি তাহলে বলতে হবে রান্না খুব খারাপ হয়েছে। রান্না যেটা হয়েছে সেটা একটা সমগ্রভাবে ইটস এ কমপ্লিট হোল। সেটা কাব্যের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে একই ব্যাপার, যে অনেক রকম রস রয়েছে, সেই সমস্ত রসগুলোকে আমি একত্র এমন ভাবে নিয়ে আসছি যে পুরো জিনিসটা উপভোগ্য হতে পারে। এই কারণেই রসগুলো আসে। যে এই প্রশ্ন কি করে উঠছে আমি জানি না, যে শুধুই হাস্যরস আছে এরকম কোনো নাটক আমি কখনো দেখিনি। দেখলে মানে সে না, কাছে সে ওই হাসার মতো ভাব। এটা তো দিদি একজন ঠিক বলছেন বলছেন। যে আমি একটা হাসতে কথা আছে যাব না, নাটকে। মোনোটনি। যদি একই রস থাকে তাহলে মোনোটনি আসে। আমাদের বাংলা একটা খুব কথা আছে, নিত্যিকারের দুধ ভাত তাও লাগে উৎপাত। অর্থাৎ রোজ যদি দুধ ভাত কেউ খেতে যায় সেটা উৎপাত মনে হবে। কাজেই একটু বৈচিত্র্য দরকার। আমি একটা উদাহরণ দিচ্ছি। তিতাস একটি নদীর নাম, গম্ভীর নাটক, দুঃখের নাটক, উৎপল দত্ত করছেন, এই বিডন সিটে এই হলে হয়েছিল, হতে দীর্ঘদিন চলেছে। মানে সিরিয়াস সিন, তার মধ্যে হঠাৎ উৎপল দত্ত বলেন তামুক খাইবেননি। এই যে মাঝে মাঝে তিনি বলছেন তামুক খাইবেননি, এই তামুক খাইবেননি এইটা দিয়েই মানে ওই মনোটনিটাকে তিনি দূর করছে। তাহলে হাস্যরস এখানে মনোটনিটাকে দূর করছে। তেমনি হাস্যরসের মূলক নাটকের মধ্যেও অন্য রস এনে ওই হাসি মনোটনিটা দূর করতে হবে। আপনি নিজেই দেখুন না, হা 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 করে কতক্ষণ হাসতে পারেন, তার দুই চোয়াল ব্যথা হয়ে যাবে। কাজেই মানে হাসি থামিয়ে অন্য কিছু একটু ভাবতে হবে, বা অন্তত জল তো খেতেই হবে। তো কাজেই নিরবচ্ছিন্ন রস সম্ভব নয়, উচিত নয়, আর সেই জন্যই হয়ও না। ওকে, ধন্যবাদ। যেটা আপনি বললেন, উদাহরণ যেটা দিলেন, ওটা তিতাস একটি নদীর নাম সেই নাটকে, এবং এখানে ওই অনন্তর মাকে হঠাৎ করে অপ্রস্তুত হয়ে গিয়ে কালোবরণ ভুঁকোটা এগিয়ে দিয়ে বলছে তামুক খাবা, এবং সবাই যখন খুব হেসে উঠেছে তখন সে বলছে অত হাসনের কি আছে, অনেক মাইয়াই তামুক খায়, আমার পিসিমাও খাইতো। এবং এই জিনিসটা তো কোনো ডায়লগের মধ্যে ছিল না, এটা নিশ্চয়ই উনি তখন লুকিয়েছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, শম্ভু রায় কিছু বলবেন? আচ্ছা, সবাইকে তো ডাকা সম্ভব হবে না, যদি কেউ বলতে চান তাহলে বাকিরা একটু হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। শম্ভু রায়, ওকে। দেবস্মৃতি জানা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। বাংলা নাটকে লেবদেবের ভূমিকা নিয়ে যদি একটু কিছু বলেন, কেন আমি একটু পড়েছিলাম যে আমাদের বাংলা যে নাটক, লেবদেবের ভূমিকা অপরিসীম ছিল আর কি।
মানে পথনাটিকা বা যেই ধরনের নাটিকা, তো বহু বছর আগের কাহিনী, এটা নিয়ে যদি একটু কিছু আলোকপাত করেন আর কি। কি আমি কথাটা ঠিক বুঝলাম না, কি কার কার প্রভাব? লেবদেব, গেরাসিম লেবদেব। আমি এখনো বুঝিনি। যাকে দিদি বুঝলে বলুন, তারপর আমি বলছি। লেবদেব হ্যাঁ, লেবদেব, আচ্ছা। গেরাসিম লেবদেব। ও কোন রাশিয়ান নাট্যকার সম্ভবত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছোট বইও বেরিয়েছিল গেরাসিম লেবদেবের ওপরে অনেকদিন লেফট, আগে। আচ্ছা 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 আচ্ছা, লেফট, এবার বুঝেছি, লেফট। হ্যাঁ, লেবদেব। আমাদের প্রতাপদার একটি বই আছে লেপডেপের রঙ্গিনী বলে, এমন হ্যাঁ, ইয়ে, হ্যাঁ, লেপডেপের রঙ্গিনী এই আছে। আসলে সেই সময় আপনি যদি আহ, আহ, অজিতদার, অজিত ঘোষ, অরুণ ঘোষ, অজিত ঘোষ, হ্যাঁ অজিত ঘোষ রবীন্দ্র ভারতীর অধ্যাপক ছিলেন, নাটকের অধ্যাপক। তার বাংলা নাটকের ইতিহাস বলে একটি বেশ বিরাট বই আছে। তার মধ্যে বহু কথা আছে, অতি সুন্দর কথা আছে। সেখানে দেখা যাচ্ছে যে লেবদেব যখন প্রথম আমাদের এখানে আসেন বা নাটক করতে শুরু করেন বা নাটক করতে চেষ্টা করেন, এখন ওরা হচ্ছে সত্যি পথিকৃৎ। এবং সেই সময় যে ধরনের নাটক তিনি করতে শুরু করলেন, সেই নাটক বেশিরভাগই তো ওদের দেশের নাটক। কাজে ওদের দেশের নাটক, কিন্তু ওই যে বললাম যে নাটকের একটা অদ্ভুত জিনিস আছে, নাটকের মধ্যে কি সর্বজনীনতা আছে। সর্বজনীনতাই সারা পৃথিবীর সমস্ত নাটককে কাছে টেনে, মানে কাছে টেনে নিয়ে এসেছে। যেমন আহ, আমরা এইখানে যেমন কিং লিয়ার, এই কিং লিয়ারের অদ্ভুত একেবারে আমরা একটি রেপ্লিকা দেখতে পাই শাহজাহানের মধ্যে। এই কিং লিয়ার এবং সেমনি লেবিডেপের প্রথম আমলে যে সমস্ত নাটকগুলো উনি করেছিলেন, সেই নাটকগুলো জনপ্রিয় হয়েছিল এখানে। ও তার অনুকরণে বাংলা নাটক তৈরি হয়েছে। কাজেই লেবেডেভ আমাদের বাংলা নাটকের অন্যতম, মানে কি বলবো, মানে পথিকৃতদের দিশারি বলা যেত। এবং আমাদের প্রতাপদার ওই যে বইটি, সেই বইটির মধ্যে কিন্তু আমাদের এই লেবেডেপের কথা বলা আছে। অজিতদার বইয়ে, অজিত ঘোষের বইয়েও এই লেবেডেপের অবদান সম্বন্ধে পরিষ্কার লেখা আছে। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। দেবস্মৃতি জানা। শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামকে আমার গুরু পূর্ণিমার প্রণাম। আমি এই কয়েকদিন যাবত যে ক্লাসগুলো করেছি, অনেক জানার আমার বিষয় ছিল, সেগুলো জেনেছি। আর আমার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছি আলোচনা আর কি। নতুন করে অনেক কিছু জানার চেষ্টাও করছি, সব যে জেনেছি এমনটা নয়। আর আমি ম্যাডামের কাছে একটু জানতে ইচ্ছে করছি যে প্রত্যেকটি রসের সাথে একজন করে দেবতা এবং একটি করে বর্ণের উল্লেখ শাস্ত্রে রয়েছে আর কি। যেমন হাস্যরসের ক্ষেত্রে দেবতা হিসেবে প্রমথকে পাচ্ছি, আর রস হিসেবে সাদা রং মানে শ্বেত বর্ণকে পাচ্ছি আর কি। এটা ঠিক কিভাবে নির্ধারিত হয়েছিল বা কি প্রসঙ্গে এটির অবতারণা করেছেন নাট্যশাস্ত্রকার, সেটা যদি কখনো বলেন বা এখনো যদি বলেন আর কি। এটা তো বইয়ের মধ্যে রয়েছে, সেই হিসেবে বলেছি, কিন্তু কি কারণে এটা করা হয়েছে, এইভাবে ভাগ করা হয়েছে, সেইটা বলা খুব মুশকিল। এখন আমার নিজের যে ব্যাখ্যা সেটা আমি দিয়েছিলাম গোড়াতেই, যে মহাদেব তিনি তো মূল নাটকের দেবতা। কারণ তার কথা শুরু থেকেই বলা হচ্ছে, ব্রহ্মা নাটক শাস্ত্রটা বা নাট্যবেদটা রচনা করলেন, কিন্তু তাকে রূপায়ণ করলেন মহাদেব। তার সেই যে
প্রথম যে নৃত্য, তাণ্ডব নৃত্য, সেটাও তিনি করেছেন। এবং সেটাও বলেছিলাম, সেখানে বলেছিলাম, আচ্ছা শোনা যাচ্ছে কি? ম্যাডাম শোনা যাচ্ছে। সেখানে বলেছিলাম যে আসলে আমরা তো বলি যে মহাদেব হচ্ছেন ধ্বংসের দেবতা, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মহেশ্বর ধ্বংস করেন। তো সেখানে তিনি যত রকম তুচ্ছতা, যত রকম মন্দ, সবগুলিকে ধ্বংস করেন বলে তিনি হলেন নাটকের দেবতা, নাট্যশাস্ত্রের দেবতা। আর অপরদিকে সাদা রংটা কেন? হাসি তো হলো শুভ্র, আমরা সবসময় হাসিকে শুভ্র বলেই কল্পনা করি। সেই জন্য এটা আমি এই ব্যাপারে এই ব্যাখ্যাটা আমি খুঁজে বার করতে পেরেছি। এখন অন্যান্য গুলো সবকটার ব্যাপারে কি সেটা আমি ঠিক বলতে পারছি না। আমি দিদির কথায় একটা কথা যোগ করি, হয়তো এটা মানে বলতাম না, কিন্তু দিদি বললেন বলেই এটা একটু আত্মম্ভরিতা বলে মনে করবেন না। অনেক আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো সেই কথায় কথায় কি একটা কথাতে আমি খুব জোরে হেসে উঠেছিলাম। ভদ্রলোকের শাশুড়ি মা, আমার যে বন্ধু, নামও বলতে পারি, বন্ধু প্রয়াত হয়েছেন, রবীন্দ্র পুরস্কার পাওয়া কবি পবিত্র মুখোপাধ্যায়। পবিত্র তো মা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন, ওর শাশুড়ি মাই ওর কাছে মাতৃতুল্য ছিলেন। তিনি হঠাৎ বললেন, তুমি না বাবা মানুষটা খুব ভালো। সে কি? আপনি আমাকে, তোমার হাসি দেখে মনে হচ্ছে তোমার হাসিটা যেন মনের থেকে একেবারে উথলে বেরিয়ে আসে, ঠিক এই কথাটা কোটেশনে বলছে। তো আমি আমার মানে গর্ব করে বলছি না, কিন্তু দিদির কথাতে বলছি, এই হাসিটা যে সাদা, এটা হচ্ছে এই যে নির্মলতা, মানুষের নির্মলতাটাকে কুট মানুষের সেই হাসি আসতেই পারে না। অনাবিল হাসি একটা, সেটা কোনো কুট মানুষের, ষড়যন্ত্রকারী মানুষের মধ্য থেকে সেটা বিশ্বাস করেন। হ্যাঁ, এই যুক্তিটা খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে, আমারও মনে হচ্ছে। নির্মল হাসির ব্যাপার ম্যাডামও বললেন, স্যার আপনিও বললেন। আর স্যার আপনার কাছে, এবং একটা কবিতাও আছে, হাস্য করে এতদিন করেছি তো অপচয়, এবার আমরা হাসি, মহৎ দেখে হাসতে পারা তবেই হাসা ধন্য হয়। এই যে হাসির মধ্যেও তিনি ক্লাসিফিকেশন করছেন, এবং মহৎ দেখে হাসতে পারা তবেই হাসা ধন্য হয়, মহৎ দেখে মানুষের মধ্য থেকে হাসি বেরিয়ে আসে, শুধুমাত্র রসিকতায় নয়, মহৎ দেখে একটা হাসি আসে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, মূকাভিনয়ের ক্ষেত্রে হাস্যরসের প্রয়োগটা ঠিক কিভাবে হয়ে থাকে? কিসের ক্ষেত্রে? মূকাভিনয় মানে? ও মূকাভিনয়। মূকাভিনয়ের ক্ষেত্রে তো হাস্যরসটা খুবই প্রয়োজন। তার কারণটা হচ্ছে, আপনি এমনিতে দেখবেন যে লোককে হাসানো কিন্তু খুব কঠিন, কাঁদানো অনেক সহজ। হাসির নাটক লেখা কঠিন, কান্নার নাটক লেখা অনেক সহজ। মূকাভিনয়ের ক্ষেত্রে যেহেতু সেখানে এক নম্বর যে শুধু মুখভঙ্গি, এই মুখভঙ্গির ওপর যেহেতু নির্ভর করতে হচ্ছে, আর মুখভঙ্গিটাকে প্রকট করার জন্য তারা খানিকটা চিত্রণ করে, এই চিত্রণের মধ্য দিয়ে তারা মুখভঙ্গিটাকে আরো বেশি প্রকট করে। কাজেই সেইখানে একই কথা যে ওই যদি সব সময় ওই গম্ভীর জিনিস করতে 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 যায় তাহলে ভালো লাগবে না। যেমন আমাদের যোগেশ দত্ত, দেখবেন সেখানে তিনি যে প্রথম দিকে যে মূকাভিনয়গুলো তিনি করতেন, আপনারা যারা দেখেছেন তারা জানেন যে একটি মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করছে, সে করতে করতে সব করতে করতে এক সময়, মানে এটা যেহেতু যারা শুনছেন তারা প্রত্যেকেই বিজ্ঞজন, কাজে বলতে আমার সংকোচ নেই, অন্য সময় হয়তো আমি বলতাম না, কিন্তু যেহেতু এটা ক্লাসের মতো সেই জন্য বলছি যে সেইখানে দেখুন, সেখানে গিয়ে
মহিলাটি ব্রা পরে ব্রার পেছনে বগলেস লাগাচ্ছেন, সেইটি তিনি যে দেখালেন, তখন লোকে হো হো করে হেসে উঠছে। কাজেই সেই অংশটা কিন্তু হাসির নয়, কিন্তু তিনি যেহেতু এটাকে নকল করছেন এই জন্য হাসছেন। কাজেই মূকাভিনয়ে কিন্তু হাসিটাই হচ্ছে প্রধান, যদিও রাশিয়ান মূকাভিনয়ের এখানে এসেছিল এবং পরবর্তীকালে যোগেশ দত্ত অনেক করুণ জিনিস, এবং সেখানে শুধু ওই রকম স্কিট নয়, এপিসোড তৈরি করেছেন। সেই এপিসোড তৈরি করে অনেক দুঃখের কষ্টের লোকের মানে চোখের জল নিংড়ে এনেছেন ইয়েতে। কিন্তু সেখানেও ওই একই রকম হাসির নাটক যেমন, তেমনি মুখাভিনয়ের ক্ষেত্রেও হাসির স্কিট বা হাসির এপিসোড, কি বলে সিরিয়াস এপিসোড, দুঃখের এপিসোড, আবার সেটাকেও মনোটনি ভাঙতে গিয়ে সেখানেও হাসির জিনিস আনতে হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, কোশ্চেন আনসারে এখন আর যাচ্ছি না, কারণ সময় আমাদের অনেকটা হয়ে গেছে। এবার শুধুমাত্র যেহেতু প্রোগ্রামটার সমাপ্তি আজকে, তো যারা যারা রেগুলার প্রোগ্রামে ছিলেন বা মাঝে মাঝে কিছু প্রোগ্রাম শুনেছেন, তাদের জন্য একটা অফার যে আপনারা প্রোগ্রামটা কেমন লেগেছে, আর আজকে যেহেতু গুরু পূর্ণিমার দিন, কারো যাতে মনের আশা যদি কারো প্রকাশ করার থাকে, তার জন্য এক এক করে একটু বলে দিতে পারেন, বাট খুব শর্টে। আচ্ছা, আমি তুলসী হালদার বলছি। হ্যাঁ, একটা কোটেশন দিয়ে শুরু করি। ইচ্ছা করে বারবার মেটাইতে স্বাদ, পান করি বিশ্বের সকল পাত্র হতে, আনন্দ মদিরা ধারা নব নবস্রোতে। তো এই যে আমি নাটকের লোক নই, কিচ্ছু না, অতি সাধারণ মানুষ, এই কটা ক্লাসের মধ্যে দিয়ে অপূর্ব এক আস্বাদন হয়েছে, কত রকম কিছু জেনেছি। এখন আমার ছোটবেলা থেকে মনে হতো ডাক্তার হব, তারপর মনে হতো নাটক শুনলে নাট্যকার হব, নাটক লিখবো, কবির ভালো কবিতা শুনলে মনে হতো কবি হব। এই সব ইচ্ছাগুলো ভেতরে ভেতরে সবসময়ই ছিল। সেই আমি আবার সেই জায়গায় ফিরে এসেছি, অপূর্ব আনন্দের জায়গায়। এই জন্য ভালো লাগছে আপনাদের ক্লাসগুলো। আর সঙ্গে সঙ্গে আমি একটা অনুপ্রেরণাও পেয়েছি, ক্লাসের আলোচনায় রক্তকরবীর কথা শুনে আমি নতুন করে পড়তে শুরু করেছি। আজ গুরু পূর্ণিমার দিনে এ এক নতুন গুরুত্ব। সকলকে আমার প্রণাম, ভালোবাসা। রক্তকরবীর 100 বছর হলো কিন্তু। ওকে, ধন্যবাদ। চিত্রা মুখার্জি কিছু বলবেন? আচ্ছা, তারপরে হ্যাঁ হ্যাঁ, ওদি খুব ভালো লাগলো আজকের প্রোগ্রাম, থ্যাংক ইউ দিদি। আর আজকে গুরু পূর্ণিমায় আমার সমস্ত যারা বড়, যারা আমার গুরু, শিক্ষাগুরু, তাদের সঙ্গে আমার শ্রদ্ধা প্রণাম, মনোজ স্যারকেও আমার শ্রদ্ধা প্রণাম। আর দিদি আজকে এত সুন্দর প্রোগ্রাম হলো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আবার একদিন যেন পাই। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ। মনোজ কুমার পাল। নমস্কার সবাইকে। সত্যি কথা বলতে কি, এই যে একজন প্র্যাকটিক্যাল লোক, একজন থিওরিটিক্যাল, সেভাবে বলা যায়, কারণ স্যার তো নাটক নিজে করেছেন এবং পরিচালনা করেছেন, সুতরাং আর ম্যাডাম তো উনি একদম সুন্দর করে প্রথম থেকে গুছিয়ে বলে দিয়েছেন। এই দুটোতে যারা নাটকে আগ্রহী, যারা পড়াশোনা করছে নাটকে, বা যারা নাটক দেখে, প্রত্যেকের ক্ষেত্রে খুব উপকৃত হবে। আমি আশা করব এটা সবাই ভালো লাগার কথা। অনেক তো জানা যায়, অনেক জানলাম আমরা, অনেক সমৃদ্ধ এটা ঘটনা। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে গুরু পূর্ণিমার দিনে দুজনকে প্রণাম করি। আশা করি সবাই ভালো থাকবেন এবং ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলবেন কিছু? হ্যাঁ, আমি একটু বলছি। আপনি শেষে, আজকে সমাপ্তি আপনাকে দিয়ে। আচ্ছা, আর কেউ এদিকে কেউ আছে বলার? শর্মিলা ম্যাডাম কেটে গেছে। হ্যাঁ, না হ্যাঁ, অসাধারণ সেশন হলো এবং প্রচুর তথ্য সমৃদ্ধ, মানে প্রচুর জিনিস জানলাম, আমার এগুলো জানাই ছিল না। আর ভালো লাগা তো সঙ্গে রয়েইছে। তাই আমি আজকে গুরু পূর্ণিমার দিনে আমার শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে, ম্যাডামকে, সবাইকে, এবং
আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আচ্ছা, আজকের এই প্রোগ্রামটার মানে আমাদের তো শেষ প্রোগ্রাম, তো গার্গী ম্যাডাম কিছু বলবেন এবং প্রোগ্রামটার সমাপ্তি ঘোষণা করবেন এই সিরিজটা। ওকে ম্যাডাম। না, নতুন করে কিছু না, সর্বপ্রথম আমি স্যারকে আর ম্যাডামকে, আমি মানে ইউনিভার্সিটিতে দিদির অনেক লেকচার শুনেছি আর পরবর্তীকালে স্যারের অনেক লেকচার শুনেছি, তাই দুজনকে আজকে এই শুভ দিনে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আর মানে গত 10 দিন ধরে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম আর ঋদ্ধ হলাম। বিশেষ করে দিদি খুব সুন্দর করে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন আর ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের কাছে খুবই শিক্ষণীয় এবং তাতে আমাদের আগ্রহ নাটক সম্পর্কে বেড়ে গেছে। আমি ছোট্টবেলার থেকেই খুব নাটকের পোকা, খুব নাটক দেখেছি এবং এখনো সুযোগ পেলে দেখি। আর স্যারের ক্ষেত্রে বলবো, আমি স্যারের নাটক বেশ কয়েকবার দেখার সুযোগ পেয়েছি, বিশেষ করে শাহজাহান চরিত্রে, যেটা আমি এখনো ভুলতে পারি না। সেই জন্য মানে দুদিক থেকেই আমি প্রচুর অনুপ্রেরণা পেয়েছি এবং ভীষণভাবে আনন্দ পেয়েছি। আগ্রহ তো থাকলোই আগামী দিনে আবার। আর এই কদিন ধরে সবাই যারা শুনলেন এবং খুব আগ্রহ নিয়ে আমাদেরকে সমর্থন জানালেন, তাদের সবাইকে আজকে আমাদের একাডেমির পক্ষ থেকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমরা আগামী শনিবারও আমাদের খুব ভালো অনুষ্ঠান আছে, সেটা